jungle. Audio jungle. অন্ধকার রাত, চারদিকে বারুদের গন্ধ আর হাজার হাজার মানুষের আর্তনাদ। কিন্তু ক্যামেরার সামনে এক নারী সাংবাদিক দাঁড়িয়ে বলছেন, কেউ মরেনি। রাস্তায় যা পড়ে আছে তা মানুষের শরীর নয়, স্রেফ পরিত্যক্ত স্যান্ডেল আর টুপি। অথচ আন্তর্জাতিক গণমাধ্যম বলছে লাশের স্তূপের কথা। 10 বছর পর আজ সেই রাতের ধুলোবালি যখন সরছে, বেরিয়ে আসছে এক ভয়ঙ্কর সত্য। এটি কি কেবল একটি অপারেশন ছিল, নাকি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইতিহাসের সবচেয়ে বড় মিডিয়া ট্রায়াল? আজ উন্মোচিত হবে শাপলা চত্বরের সেই রক্তভেজা গল্পের আড়ালের গল্প এবং সাংবাদিক নামধারী ফারজানা রূপার সকল কুকর্ম। 2013 সালের 5ই মে ঢাকার হৃৎপিণ্ড মতিঝিলের শাপলা চত্বর, হাজার হাজার আলেম উলেমা আর ধর্মপ্রাণ মানুষের জমায়েতে তখন প্রকম্পিত রাজপথ। কিন্তু সেই রাতের নিস্তব্ধতা ভেঙে যখন গর্জে উঠেছিল মরণাস্ত্র, তখন সেখানে কেবল বুলেট চলেনি, চলেছিল এক সুপরিকল্পিত ন্যারেটিভ তৈরির খেলা। তৎকালীন স্বৈরাচারী শাসক শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে দম্ভ ভরে বলেছিলেন, আন্দোলনকারীরা গায়ে লাল রং মেখে শুয়েছিল, পুলিশ ডাকার পর তারা দৌড়ে পালিয়েছে। প্রধানমন্ত্রীর এমন উপহাসমূলক বক্তব্য কি কেবলই তাৎক্ষণিক কোনো মন্তব্য ছিল, নাকি এর পেছনে ছিল সুনিপুণ ব্লুপ্রিন্ট? অনুসন্ধানে দেখা যায়, এই প্রশাসনিক মিথ্যাচারকে জনমনে বিশ্বাসযোগ্য করতে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল একদল তল্পিবাহক সাংবাদিককে, যাদের মধ্যে অন্যতম প্রধান কুশীলব ছিলেন ৭১ টিভির তৎকালীন সাংবাদিক ফারজানা রূপা। 5ই মে রাতের সেই বিভীষিকাময় অপারেশনের সময় রূপা কেবল একজন দর্শক ছিলেন না, তিনি ছিলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের একদম সম্মুখভাগে। তার ক্যামেরার লেন্স সেদিন সত্য দেখানোর বদলে ব্যস্ত ছিল সত্যকে কবর দিতে। শাপলা চত্বরের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা টুপি, তজবি আর স্যান্ডেল দেখে ফারজানা রূপা তার প্রতিবেদনে দাবি করেছিলেন, এগুলো কোনো মানুষের দেহ নয়, বরং হেফাজত কর্মীরা মানুষকে ধোঁকা দিতে এগুলো সাজিয়ে রেখে গেছে। ভাবুন তো একবার, যেখানে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা অন্তত 50 জন নিহতের সংবাদ দিচ্ছে, মানবাধিকার সংস্থা অধিকার 61 জনের তালিকা দিচ্ছে, সেখানে রূপা মরিয়া হয়ে প্রমাণ করতে চাইছিলেন সেদিন কাউকে লক্ষ্য করে কোনো গুলিই ছোড়া হয়নি। অপারেশনের প্রতিটি মুহূর্ত যখন লাশের ভারে ভারী হচ্ছিল, তখন রূপার প্রতিবেদনে সেই খুনিদের বন্দুকের নলকে দেখানো হচ্ছিল আকাশের দিকে তাক করা। সত্য কি এতই ঠুনকো যে ক্যামেরার কারসাজিতে তাকে ধামাচাপা দেওয়া যায়? দর্শক, এই অন্ধকার অধ্যায়ের আরও গভীর রহস্যে প্রবেশের আগে আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমরাই তুলে আনি সেই সত্য যা প্রভাবশালীরা লুকিয়ে রাখতে চায়। ফারজানা রূপা তার অনুসন্ধানী নাটকে সাভারের রানা প্লাজা ধসের লাশের ছবি দেখিয়ে আল জাজিরার তথ্যকে মিথ্যা প্রমাণের চেষ্টা করেছিলেন। তিনি দাবি করেছিলেন অপারেশনটি ছিল জিরো ক্যাজুয়ালিটি বা শূন্য মৃত্যুর লক্ষ্য নিয়ে, অথচ বাস্তব চিত্র ছিল পুরোই উল্টো। লাখ লাখ রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছিল, যার বড় অংশই ছিল সাধারণ মানুষের বুক লক্ষ্য করে। রূপা কেবল মৃত্যুকে অস্বীকার করেননি, বরং তিনি অত্যন্ত ধূর্ততার সাথে হেফাজত কর্মীদের উপরই সহিংসতার দায়ে চাপানোর চেষ্টা করেছিলেন। শাহবাগের গণজাগরণ মঞ্চের কথিত নাস্তিক্যবাগের ইস্যুকে তিনি ব্যক্তিগত চরিত্রের মোড়কে আড়াল করতে চেয়েছিলেন, যা ছিল স্পষ্টতই সাংবাদিকতার নৈতিকতা বিসর্জন দেওয়া। তদন্তে আরও বেরিয়ে আসছে, শাপলা চত্বরের মসজিদে আগুন দেওয়ার যে অভিযোগ রূপা তুলেছিলেন, তা ছিল জামায়াত শিবির ও হেফাজতের উপর দোষ চাপানোর এক নোংরা কৌশল। অথচ প্রত্যক্ষদর্শীদের মতে সেদিন পবিত্র মিনারগুলো ঝলসে গিয়েছিল রাষ্ট্রীয় বাহিনীর ছোড়া টিয়ারশেল আর সাউন্ড গ্রেডেডের আগুনে। ফারজানা রূপা তার প্রতিটি বাক্যে এমনভাবে বিশেষণের জাল বুনেছিলেন, যাতে করে সাধারণ তৌহিদ জনতাকে বহির্বিশ্বের কাছে জঙ্গি হিসেবে চিত্রায়িত করা যায়। এই অপসাংবাদিকতা কি কেবল পেশাগত বিচ্যুতি ছিল, নাকি এটি ছিল হাসিনার পক্ষ থেকে দেওয়া কোনো গোপন অ্যাসাইনমেন্ট? বলা হয়ে থাকে, সেদিন 5 ও 6 মের সেই অভিযানে প্রায় 700 মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল, যাদের অনেকের লাশ আজও খুঁজে পাওয়া যায়নি। লাশ গুমের এই মহোৎসবে হাসিনাকে সর্বাত্মক সহযোগিতা করেছিল একদল চাটুকার সাংবাদিক কর্মী। এমনকি দেশের প্রভাবশালী কিছু পত্রিকা ও বিদেশি কিছু গণমাধ্যমও তখন মিথ্যার পক্ষে সাফাই গিয়েছিল।
সাংবাদিকতার নামে এই ফাঁসিবাদকে বৈধতা দেওয়ার চেষ্টা আজ নতুন বাংলাদেশে বিচারের কাঠগড়ায়। একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যখন ঘাতকের সহযোগী হয়ে দাঁড়ায়, তখন সত্যের মৃত্যু হয় সবচেয়ে নিষ্ঠুরভাবে। 2013-র সেই কালো রাত্রিতে রূপার ক্যামেরা কেবল ছবি তোলেনি, বরং তৈরি করেছিল এক বিভ্রমের দেয়াল। রূপা তার প্রতিবেদনে অত্যন্ত চাতুর্যের সাথে দাবি করেছিলেন, হেফাজত কর্মীরা তাদের টুপি আর ব্যাগ ফেলে পালিয়েছে যেন মনে হয় মানুষ মারা গেছে। তিনি দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, ভাবুন তো, আপনার চেনা কেউ কি সেখানে মারা গেছে? এটি কেবল একটি প্রশ্ন ছিল না, এটি ছিল শোকার্থ পরিবারগুলোর ক্ষতবিক্ষত হৃদয়ে লবণের ছিটা। যখন শত শত মা তাদের সন্তানের লাশের অপেক্ষায় প্রহর গুনছিলেন, তখন রূপার এই মনস্তাত্ত্বিক খেলা ছিল স্বৈরাচারী শাসনের এক নিষ্ঠুর ঢাল। এই চিত্রনাট্যের প্রতিটি দৃশ্য রচিত হয়েছিল গণভবনের গোপন কক্ষে। তথ্যপ্রমাণ বলছে, ফারজানা রূপার মতো একদল তথাকথিত সাংবাদিক সেদিন সাংবাদিকতার নৈতিকতাকে বিসর্জন দিয়ে লিপ্ত হয়েছিলেন ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্রহনন। রূপা তার প্রতিবেদনে বারবার ইঙ্গিত করার চেষ্টা করেছিলেন যে হেফাজত ইসলাম কোনো অরাজনৈতিক সংগঠন নয়, বরং তাদের সাথে বিএনপি জামায়াতের গভীর যোগসূত্র রয়েছে। এই ন্যারেটিভ তৈরির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে রাজনৈতিক তকমা দিয়ে দমন-পীড়নকে বৈধতা দেওয়া। তিনি সুকৌশলে বাংলাদেশের 500 জায়গায় বোমা হামলার পুরনো প্রসঙ্গ টেনে এনে 5ই মেয়ের সমাবেশকে বিশ্বজুড়ে জঙ্গিবাদ ও ধর্মীয় সহিংসতা হিসেবে প্রচার করেছিলেন। একজন পেশাদার সাংবাদিকের কাজ যেখানে ঘটনার নির্মোহ বিশ্লেষণ, সেখানে রূপা সেদিন অবতীর্ণ হয়েছিলেন একজন বিচারকের ভূমিকায়। তার শব্দচয়ন ছিল তীক্ষ্ণ এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেছিলেন, বিশ্বজুড়ে অস্ত্র কেনাবেচা আর ধর্ম নিয়ে রাজনীতির সহিংসতা, এই ফাঁদে কি পড়তে যাচ্ছে বাংলাদেশ? এই একটি বাক্য দিয়ে তিনি পুরো আন্দোলনকে আন্তর্জাতিক মহলের কাছে নেতিবাচকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন। কিন্তু আজ যখন সেই সময়ের গোয়েন্দা রিপোর্ট আর সাক্ষীগুলো সামনে আসছে, তখন দেখা যাচ্ছে যাদের জঙ্গি তকমা দেওয়া হয়েছিল তারা ছিল সেফ সাধারণ মাদ্রাসার ছাত্র ও নিরীহ আলেম। প্রবীণ ও নীতিবান সাংবাদিকরা মনে করেন এটি কেবল পেশাগত ভুল ছিল না, এটি ছিল এক ধরনের ফৌজদারি অপরাধ। জনগণের আস্থা নিয়ে ছিনিমিনি খেলা এই এজেন্ডা জার্নালিজম আজ সাংবাদিকতা জগতের জন্য এক বড় কলঙ্ক। মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকির মতো অ্যাক্টিভিস্টরা স্পষ্টভাবেই বলছেন, শাপলা হত্যাকাণ্ডের সময় প্রথম আলো থেকে শুরু করে বিবিসির নির্দিষ্ট কিছু কর্মীও হাসিনাকে সমর্থন দিয়ে ফাঁসিবাদকে প্রতিষ্ঠিত করেছিল। তারা ঘাস কাটার কাঁচি বা সাধারণ লাঠিকে মরণাস্ত্র হিসেবে দেখিয়ে গণহত্যার পক্ষে যুক্তি সাজিয়েছিল। 2024 সালের 5ই অগাস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে ফাঁসিবাদী শাসনের সূর্য যখন অস্তমিত হল, তখন বেরিয়ে এলো থলের বিড়াল। এতদিন যারা ক্ষমতার ছত্রছায়ায় থেকে লাশের উপর দাঁড়িয়ে রিপোর্ট করেছিলেন, তাদের পালানোর পথ বন্ধ হয়ে গেল। 21শে অগাস্ট রূপাকে যখন বিমানবন্দরে গ্রেপ্তার করা হল, তখন তার চোখে মুখে কি সেই রাতের শাপলা চত্বরের আর্তনাদ ভেসে ওঠেনি? শাপলা চত্বরের সেই হত্যাযজ্ঞের মামলায় আজ ফারজানা রূপা, মোজাম্মেল বাবু আর সাবেক মন্ত্রী দীপু মনিরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি। কিন্তু প্রশ্ন জাগে, এই ঘাতক চক্রের শেকড় কি কেবল এই কজন ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ, নাকি এখনও সংবাদপত্রের আড়ালে ঘাপটি মেরে আছে ফাঁসিবাদের আরও অনেক দোসর, যারা এখনও নতুন বাংলাদেশীয় আওয়ামী লীগকে পুনর্বিন্যাসের কুৎসিত ষড়যন্ত্রে লিপ্ত? তাদের শাস্তির দাবিতে আজ রাজপথ উত্তাল। ছাত্রজনতার রক্তে ভেজা এই মাটিতে আর কোনো রূপা যেন মিথ্যার বেশাতি করতে না পারে, সেটাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি।